বন্ধুরা নমস্কার। 2014 সালে ত্রিপুরা সরকারের বিভিন্ন স্কুলে কর্মরত 10,323 জন শিক্ষকের চলে যাওয়া চাকুরির খানিকটা আবারও ফেরত আসতে পারে বলে অনেকে মনে করতে শুরু করেছেন। এই চাকুরি হারা শিক্ষকদের একটা অংশ আবার নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। তাদের মধ্যে কেউ কেউ মনে করতে শুরু করেছেন যে সুপ্রিম কোর্ট থেকে তাদের সবাই না হলেও অনেকে হয়তো নির্দেশ পেয়ে তাদের হারানো চাকরি ফেরত পেতে পারবেন। এই আশার আলো তারা দেখতে শুরু করেছেন গতকালকের সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তী আদেশের পরিপ্রেক্ষিতে। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশে কলকাতা হাইকোর্টে চাকুরি চলে যাওয়া 26,000 এসএসসি শিক্ষকরা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আপাতত তাদের চাকুরি যাচ্ছে না। তাদের মধ্যে যারা যোগ্য তাদের চাকুরি হয়তো একেবারেই বেঁচে যাবে, যারা অযোগ্য তাদের চাকুরি চলে যাবে এবং তারা তাদের যে ইতিমধ্যে যতদিন তারা চাকরি করেছেন তার বেতনও তারা ফেরত দেবেন, সেই মর্মে তাদেরকে আন্ডারটেকিং দিতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের আগে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে 26,000-এর মতন এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের আপনার 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া শিক্ষকদের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। সেই প্যানেল বাতিল করার বিরুদ্ধে এসএসসি এবং কলকাতা পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার এবং সেই চাকরি হারানো শিক্ষকরা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে তারা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করার পর গতকালকে সুপ্রিম কোর্ট একটি সাময়িক আদেশ দিয়েছে। 16 জুলাই পরবর্তী শুনানি হবে, ততদিন পর্যন্ত এদের কারোর চাকুরি যাচ্ছে না। অর্থাৎ এরা চাকুরি হিসাবে মানে শিক্ষক হিসাবে স্কুলে যেতে পারবেন, তাদের স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারবেন। সেখানে আপনার স্কুল সার্ভিস কমিশন থেকে জানানো হয়েছে 8,861 জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছিল। তাহলে এটা যদি আমরা ফাইনাল ধরে নিই তর্কের খাতিরে, তাহলে বাকিরা আপনার আইনিভাবে অর্থাৎ যথাযথভাবে চাকরি পেয়েছে ধরে নিতে পারি, মানে এসএসসির বক্তব্য অনুসারে। এখন পরবর্তী সময় আদালতে সমস্ত কিছু জমা দিতে হবে। যারা যোগ্য, যারা যোগ্যতার সঙ্গে সঠিক উপায়ে যারা চাকরি পেয়েছে তাদের ডিটেইল জমা দিতে হবে প্রমাণ সহ। জমা দিলে পরে যারা যোগ্য তাদের চাকরি হয়তো থেকে যাবে, যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে। এখন কথা হলো যে গত এপ্রিল মাসে 10,323 জনের মানে চাকুরি হারা শিক্ষকের মধ্যে 700 জনের মতো ত্রিপুরা রাজ্যে তারা সুপ্রিম কোর্টে আবার আবেদন জানিয়েছে। তারা আন্ডার গ্র্যাজুয়েট টিচার ছিলেন। তারা বলছেন যে 2017 এবং 2020 সালে রাজ্য সরকারের তরফে যে টার্মিনেশন অর্ডার দেওয়া হয়, তাদের চাকরি শেষ করার যে আদেশ দেওয়া হয় সেটা বেআইনি এবং অসাংবিধানিক। তারা সেই আদেশটিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে। তাদের বক্তব্য অনুসারে 2014 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2003 সালের রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট পলিসিকে বাতিল করে যে নির্দেশ দেয়, যে মামলায় নির্দেশ দেয়, সেই মামলাতে তাদেরকে নোটিশ দেওয়া হয়নি। অর্থাৎ তারা কিছুই জানতো না এ ব্যাপারে, তাদেরকে নোটিশ দেওয়া হয়নি, তারা এই মামলার পার্টি ছিল না। তারপরেও সেই আদেশে তাদেরও চাকরি চলে যায়। তাদের দাবি হলো তাদের চাকরি যথাযথ নিয়ম মেনে হয়েছে, সুতরাং তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এবং তারা যে আরেকটি দাবি করেছে সেটা বড় ভয়ঙ্কর। তাদের বক্তব্য হলো যে এই
রাজ্য সরকার তাদের যে এমপ্লয়মেন্ট এবং স্যালারি কোড রয়েছে, কোড ছিল বলা যায়, সেটাকে এখনও নাকি অ্যাক্টিভ রেখেছে এবং সেই কোডে প্রত্যেক মাসে মাসে নাকি তাদের নামে কোষাগারে বেতন জমা পড়ছে। এটা সাংঘাতিক অভিযোগ। এই অভিযোগ যদি সত্য হয়, এটা তো বিরাট বড় কেলেঙ্কারি। তো এই অবস্থাতে এখন সুপ্রিম কোর্টে গতকালকে আদালত হাইকোর্টের নির্দেশকে আপনার স্থগিত রেখে আপনার যে অন্তর্বর্তী আদেশ দিয়েছে, সেই আদেশের পরে এই শিক্ষকরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাদের মনে হচ্ছে যে তাদের ক্ষেত্রেও এই সব কিছু হয়তো পুনর্বিবেচনা করা হতে পারে। এর মধ্যে এই 10,323 জন যারা চাকরি হারিয়েছিলেন, যাদের মধ্যে অনেকে মারা গেছে, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে নানান রকম আর্থিক বা সবাই, এটা অনেক বলা ঠিক হবে না, সবাই আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে আছে এবং তারা সামাজিকভাবে তাদের একটা কি বলবো অপমান সইতে হয়েছে। কারণ এটাও সত্যি যে তারা কিছুদিন ওই চাকরি যাওয়ার আগে পর্যন্ত তারা শিক্ষক হিসেবে স্কুলগুলোতে যেত, সেখানে তাদের ছাত্রছাত্রীদের কাছে তাদের একটা মর্যাদা ছিল, ছাত্রছাত্রীর অভিভাবকদের কাছে তাদের একটা বিশেষ মর্যাদা ছিল। চাকরি যাওয়ার পর তারা যখন রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করে, তখন তাদের ওপরে অনেক সময় পুলিশ লাঠি পেটা করেছে, পুলিশ তাদেরকে টেনে হিচড়ে আপনার ধর্ণা মঞ্চ থেকে তুলে দিয়েছে। আরও নানান কিছু ঘটনা তাদের সঙ্গে ঘটেছে, কারোর বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে, অনেকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই তাদের মর্যাদায় আঘাত লেগেছে। তো সেই অবস্থায় তাদের মধ্যে এখন নতুন করে একটা ধারণা তৈরি হচ্ছে যে হতে পারে যে তাদের বিষয়টা তাদের ক্ষেত্রেও ওই কলকাতা মানে এসএসসি, পশ্চিমবঙ্গের এসএসসিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন যোগ্য অযোগ্য বিচার বিবেচনা করা হচ্ছে, ঠিক তেমনিভাবে তাদের ক্ষেত্রেও হয়তোবা এইরকমই কোনো কিছু ওর নির্দেশ আসতে পারে। সেই রকম একটা স্বপ্ন নিয়ে তারা এখন অবস্থান করছে। বাকিটা তো আগামী দিনগুলোতে আরও বিস্তারিতভাবে পুরো বিষয়টি পর্যালোচনা করার পরে আলোচনা করা যাবে। ততদিন পর্যন্ত আপনাদের যারা আপনার এই ভিডিও নিয়মিতভাবে দেখেন ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে, তারা এখানে কমেন্ট করে জানাবেন যে এক্ষেত্রে আপনাদের বক্তব্য কী। এক্ষেত্রে তাদের মধ্যেও যে কেউ স্বপ্ন দেখতে শুরু করেছেন, নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন, তার বাস্তব ভিত্তি কতটুকু রয়েছে এবং তাদের ক্ষেত্রে সত্যি সত্যি পুনর্বিবেচনা করার কোনো প্রয়োজন রয়েছে কিনা আপনারা কি মনে করেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করবেন, কারণ বিষয়টি অত্যন্ত মানবিক, গুরুত্বপূর্ণ এবং সামাজিক রাজনৈতিক সব দিক থেকে বিচার করলে এটি ত্রিপুরা রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টিও নিয়েও বহুবার দেখা গেছে আদালতে যেতে, কখনো হাইকোর্টের দরজায় টকটক করতে, কখনো সুপ্রিম কোর্টের দরজায় টকটক করতে। এখনও এই শিক্ষকদের মধ্যে একটা অংশ কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা এখনও মানে নতুন করে স্কুলে যাবার স্বপ্নে বিভোর রয়েছে। এই মানুষগুলোর এই স্বপ্নটাকে হালকাভাবে দেখা উচিত না। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, নমস্কার।